প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিজ এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস.এম. আকাশ। আপনারা জানেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজ কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং আমাদের সাথে আরও আছেন প্রফেসর মেজবা কামাল, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী। আমরা মুজাহিদুল ইসলাম সেলিম, আপনাকে দিয়ে শুরু করি। যে আমরা দেখলাম যেটা অনেক দিন পরে, স্বাধীনতার পর, এই অনেক দিন পরে শেষ পর্যন্ত বিচারের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের দায়ে দুজনকে, শীর্ষস্থানীয় দুজন যারা মানবতা বিরোধী অপরাধী, তাদেরকে তাদের রায় কার্যকর করা হয়েছে, ফাঁসি কার্যকর করা হয়েছে। এবং আমরা যে ইতিহাসের দায় মুক্তি আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে। তা আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি? ধন্যবাদ। আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা, একটা বড় ঘটনা। এর আগে অবশ্য আরও দুজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। তাছাড়াও ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে এমন কয়েকজন কেউ আছেন যারা হয়তো পলাতক এবং তাদেরকে পাওয়া যায়নি, ওর জন্য দণ্ড কার্যকর করা যায়নি। আবার দু একজনকে ফাঁসির দণ্ড না দিয়ে যাবজ্জীবন বা যাবজ্জীবন না, মৃত্যু পর্যন্ত কারাগারে আবদ্ধ রাখার রায়ও আমরা দেখতে পেয়েছি। এবং এই সমস্ত অপরাধীদের শিরোমণি গোলাম আজম সেই সুবিধাটা পেয়েছিলেন, আমৃত্যু কারাগারে থাকতে হবে। তবে যে দুজনকে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হলো এবং কার্যকর করা হলো, তারাও ঠিক গোলাম আজমের সম পর্যায়ে না হলো, তারা শীর্ষস্থানীয় নিঃসন্দেহে। এবং তারা বিএনপির শীর্ষস্থানীয় কি জামাতের শীর্ষস্থানীয়, তার চেয়ে বড় কথা হলো ৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালে যে গণহত্যা পরিচালনা করা হয়েছিল, তার আমাদের দেশি ভাষায় বলে কুতুব, একদম অন্যতম প্রধান দুইজন কুতুব আর কি, মানে নেতা চক্রান্ত করে, যারা হাতে নাতে সমস্ত জিনিসগুলো পরিচালনা করেছে চরম অধ্যত্বপূর্ণভাবে এই মানুষের হত্যার অভিযানে। তারা সগৌরবে বুক ফুলিয়ে সেই সব কাণ্ড কারখানা নিজেরা এবং তার সাঙ্গপাঙ্গদের মাধ্যমে এটা পরিচালনা করেছে। তখন তো করেছে, এবং স্বাধীনতার পরেও তারা সেরকম। সেই অনেকে অবশ্য বলেন যে এইসব প্রসঙ্গ নিয়ে আসে যে তাদের কথাবার্তা অধ্যত্বপূর্ণ বা তাদের খুবই অশ্লীল কথাবার্তা বলে, ভাবভঙ্গি খুবই খারাপ। তো এটা মনে রাখতে হবে যে এই অধ্যত্বের জন্য বা অশালীন কথাবার্তার জন্য তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কৃত অপরাধের জন্য, বা তাদের বর্তমান রাজনৈতিক পরিচয়ের জন্য তাদের কিন্তু এই দণ্ড দেওয়া হয়নি। দেওয়া হয়েছে ৭১ সালে তারা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছিল, সেই কারণে এটাকে আমি একটা বড় ঘটনা মনে করি বটে। কিন্তু দায় মুক্তির প্রশ্নটা যদি আসেন, তারপরে আমি বলবো যে অনেক কিছু করা বাকি আছে। যেমন একটা কাজ হলো যে আরও যেসব যুদ্ধ অপরাধী আছে তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দণ্ড কার্যকর করা। তারপরে আরেকটা বড় কাজ বলে আমি মনে করি যে কেবলমাত্র কয়েকজন ব্যক্তি এই অপরাধগুলো করেছে তা কিন্তু না, কতগুলো সংগঠন এটার সঙ্গে জড়িত ছিল, আল বদর, আল শামস, এবং তাদের পরিচালক দল হিসেবে জামাতে ইসলাম, সুতরাং রাজাকার বাহিনী। কিন্তু সমস্তটাকে মতাদর্শগতভাবে এবং সাংগঠনিকভাবে পরিচালনা করতে জামাতে ইসলাম। সেই জামাতে ইসলাম সংগঠনটা স্বাধীন বাংলাদেশে কাজ করতে পারবে এইটা মোটেই মানে গ্রহণযোগ্য তো নয়ই। এটা আমাদের রক্ত গরম হয়ে যায় আর কি। কারণ এটা অনেকটা এরকম যে পাকিস্তান সেনাবাহিনী যদি বলে যে ঢাকার একটা অঞ্চলে আমরা এখন ক্যান্টনমেন্ট করব এবং আমাদের সেনাবাহিনী এক্সারসাইজে অংশগ্রহণ করবে, সেটা করার অধিকার তাদের সম্পূর্ণভাবে আমরা নিশ্চিহ্ন করে দিয়েছিলাম 16 ডিসেম্বর 1971 সালে। এবং যেহেতু তারা আত্মসমর্পণ করেছিল, তাদের সেই অধিকার নেই। কিন্তু মানুষ ভুলে যাচ্ছে যে আত্মসমর্পণ দলিলে আরেকটা সেন্টেন্স ছিল, আমরা এবং আমাদের সহযোগী বাহিনী সমূহ নিঃশর্তভাবে আত্মসমর্পণ করিলাম। তাহলে পাকিস্তান সেনাবাহিনীর যেমন কোনো
কাজ করার অধিকার নেই, জামাতে ইসলামের কাজ করার অধিকার নেই। এটা 16ই ডিসেম্বর 71 সাল থেকেই কিন্তু অবৈধ, কিন্তু অবৈধ সংগঠনকে অবৈধভাবে বৈধতা দেওয়া হয়েছিল, কিন্তু তাতে কিন্তু তার বৈধতা প্রতিষ্ঠিত হয় না। এবং সেই জন্য আজকে আমার বিবেচনায় যথেষ্ট আইনগত সুযোগ আছে, সেই সুযোগগুলো নিয়ে জামাতে ইসলামকে কেবল আইনগতভাবে নিষিদ্ধ করাই নয়, তার যে আর্থিক সাম্রাজ্য সে গড়ে তুলেছে, তার যে কমান্ড সেন্টার সে প্রতিষ্ঠা করেছে, তার যে কমিউনিকেশন নেটওয়ার্ক সে তৈরি করেছে, তার যে ক্যাডার জাল সে সারা দেশে প্রতিষ্ঠা করেছে, এই সমস্ত কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। কিন্তু সেই সঙ্গে আরেকটা বড় কাজ হলো, খালি জামাতে ইসলামের বিরুদ্ধে এই ধরনের সর্বাত্মক অভিযান করলেই হবে না। গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক শক্তিকে মানুষের কাছে এটা তুলে ধরতে হবে যে তাদের রুটি রুজি, জীবন জীবিকার সমস্যাগুলো, ইহলৌকিক জীবনের সমস্যাগুলো একটা গণতান্ত্রিক অসাম্প্রদায়িক পথে সমাধান সম্ভব। এবার এইগুলো নিয়ে জনগণের সঙ্গে ভেতরে যদি আমরা একটা খুবই বিস্তৃত এবং গভীর মতাদর্শগত অভিযান পরিচালনা করতে পারি, সাংস্কৃতিক আন্দোলন একটা নিয়ে যেতে পারি, তাহলে এটা সফল হবে। আর দুইটা পয়েন্ট একটু ছোট ছোট করে আমি বলছি। আরেকটা খুব ইম্পর্টেন্ট করণীয় আমি মনে করি, দায় মুক্তির কথা যদি বলেন, ইতিহাসের সবকিছু এখনো মানুষ জানে না। আমাদের মুক্তিযুদ্ধের সময় চলাকালে সেই সময় আমাদের ভেতরেই কারা কারা বিশ্বাসঘাতকতা করেছিল, এবং খন্দকার মোশতাক আমাদের স্বাধীনতাকে বিসর্জন দিয়ে কনফেডারেশন গঠন করার যে ষড়যন্ত্র করেছিল, এইটা থেকে শুরু করে, এবং তার সঙ্গে আর কারা কারা জড়িত ছিল, মার্কিন সাম্রাজ্যবাদের কি ভূমিকা ছিল, সৌদি আরবিয়ার কি ভূমিকা ছিল, সমস্ত গোপন দলিল পত্র অনুসন্ধান করে তথ্য বের করে সমস্ত কিছুকে নিয়ে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাসটা তুলে ধরা প্রয়োজন। এবং এটার পেছনে যে রাজনীতির ষড়যন্ত্র এবং রাজনীতির যেটার খেলাটা হয়েছে জাতীয় আন্তর্জাতিক, সেই জিনিসগুলো তুলে ধরা প্রয়োজন। সর্বশেষ আমি বলবো যে দায় মুক্ত হতে হলে পরে আমাদেরকে সবচেয়ে আগে যেটা করা প্রয়োজন এবং সবচেয়ে জোরের সঙ্গে যেটা করা প্রয়োজন, সেটা আমাদের দেশকে মুক্তিযুদ্ধের চেতনা ধারা তথা 4 রাষ্ট্রীয় মূলনীতিতে ফিরিয়ে আনতে হবে। কোথায় সমাজতন্ত্র, কোথায় ধর্মনিরপেক্ষতা? আমরা এখনো রাষ্ট্রধর্ম ইসলামের বিধানের ভেতরে আমাদের রাষ্ট্র পরিচালিত হচ্ছে। কোথায় আমাদের আকাঙ্ক্ষিত গণতন্ত্র? কোথায় আমাদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় মুক্তি আন্দোলনের ধারায় বঙ্গবন্ধু বলেছিলেন, তাজউদ্দিন সাহেব বলেছিলেন, 100 বছর ঘাস খেয়ে থাকবো, তবুও তোমাদের শর্তমুক্ত ঋণ আমরা দেব না। তো সেই রকম সাহসী উচ্চারণের ভেতর দিয়ে দেশ পরিচালনার পথে যদি অগ্রসর হওয়া যায়, আমরা যদি আবার মুক্তিযুদ্ধের চেতনা ধারায় আবার দেশকে ফিরিয়ে আনতে পারি, তাহলে পরে আমি বলবো যে দায় মুক্তির তাৎপর্যপূর্ণ পর্ব আমরা বেশ কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি তুলে ধরেছেন। এই বিষয়ে আপনার কাছে আরেকটু বিস্তারিত জানবো। আমি একটু প্রফেসর মেজবাহ কামাল আপনার কাছে জেনে আসি, আপনার প্রাথমিক প্রতিক্রিয়ার সাথে যে প্রসঙ্গগুলো তুলেছেন সে বিষয়ে যদি আপনি একটু বলেন। বিশেষ করে জামাতের যে সংগঠন হিসাবে নিষিদ্ধের যে বিষয়টা আমরা দীর্ঘদিন ধরে শুনছি, আমরা যে যারা অপরাধী, বড় বড় অপরাধী যারা, তাদের তো বিচার হচ্ছে এবং অলরেডি শাস্তি কার্যকর হচ্ছে এবং অনেকের ডিউ আছে, সামনে রায় হবে, আমরা সেগুলো দেখলাম এবং কতগুলো রায় আমরা কার্যকরও দেখলাম। একটা অধ্যায় শেষের দিকে যাচ্ছে, কিন্তু যেমনটি বললেন যে দায় মুক্তির যে বিষয়টা সেটা আরো ব্যাপকতর, তো সে বিষয়গুলো সামনে রেখে যদি বলেন। জি, আমি প্রথমত বলবো যে এই বিচারের রায় এই 2 শীর্ষ অপরাধীর, যুদ্ধাপরাধীর আপনার শাস্তি কার্যকর করার মধ্যে দিয়ে আমরা কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজটাকে অনেক দূরে গিয়ে নিলাম। আসলে আমাদের মানুষ, আমাদের জনগণ, তাদের বিরুদ্ধে যে যুদ্ধাপরাধ হয়েছে সেই সুবাদে তাদের যে বিচার প্রাপ্য, ন্যায় বিচার প্রাপ্য, সেটা থেকে দীর্ঘকাল ধরে বঞ্চিত আছেন। তো সেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সেই কাজটা অনেক দূরে গিয়েছে। এখনও অনেক পথ বাকি, এখনও অনেক যুদ্ধাপরাধী আপনার গ্রেপ্তার পর্যন্ত হয়নি, তাদের বিরুদ্ধে প্রসিডিংস এখনও শুরু হয়নি, কিছু কিছু হয়েছে। তো সেই এদেশে যে ন্যায় বিচার পথ যদিও এখনও বাকি আছে, কিন্তু ন্যায় বিচার যে পাওয়া যায়, পাওয়া সম্ভব, সেটা কিন্তু প্রমাণিত হলো। এটা আমার প্রথম প্রতিক্রিয়া। আর দ্বিতীয় প্রতিক্রিয়া হচ্ছে যে শহীদদের কথা আমরা স্মরণ করি, সেই শহীদদের প্রতি আমাদের যে ঋণ,
যাদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা, সেই শহীদদের প্রতি ঋণ কিছুটা হলেও আমরা পরিশোধ করতে পারলাম এবং শহীদ পরিবারদের প্রতি আমাদের জাতির যে ঋণ, সেই ঋণ আমরা কিছুটা পরিশোধ করতে পারলাম। এবং এই যে শীর্ষ 2 যুদ্ধাপরাধী, এরা কিন্তু বহু মুক্তিযোদ্ধা হত্যার সাথেও জড়িত। আমরা জানি যে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আমাদের বুদ্ধিজীবী হত্যার সাথে তো জড়িত, বুদ্ধিজীবী হত্যার সাথে তো জড়িত বটেই, মুক্তিযোদ্ধা হত্যার সাথেও জড়িত। যেমন আলতাফ মাহমুদ, বদি, রুমির মতো মুক্তিযোদ্ধাদের, তাদের হত্যার সাথে কিন্তু তার নাম জড়িত। কাজেই এবং সালাউদ্দিন কাদের চৌধুরী তো মুক্তিযোদ্ধাদের কাউকে কাউকে যেভাবে মানে চরম শাস্তি দিয়েছেন, হ্যাঁ, তো সেই সুবাদগুলো ধরে আমি মনে করি যে মুক্তিযোদ্ধাদের প্রতিও আমাদের জাতির যে ঋণ, সেই ঋণ, বিশেষ করে শহীদ মুক্তিযোদ্ধারা, সেই ঋণ বোধহয় কিছুটা আমরা পরিশোধ করতে পারলাম। আমরা আসলে লড়াই করছি তো একটা গণতান্ত্রিক সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য, যে জাতীয় চার মূলনীতির কথা সেলিম ভাই বলছিলেন, যা আমাদের 72-এর সংবিধানে আছে, আজকে আবার সংবিধানে সেটা পুনঃপ্রবর্তনের কথা হয়েছে। তো সেই তার অন্যতম গণতন্ত্র। তো আমরা যদি একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তো গণহত্যাকারীদের বিচার না করতে পারলে আমরা তো গণতন্ত্র কখনো প্রতিষ্ঠা করতে পারবো না। কাজেই আমি মনে করি যে গণহত্যাকারীদের বিচার এগোনোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের দেশে একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের চেষ্টা করছি। এবং আমাদের এই যে অপরাধীরা, এরা তো একটা মনস্টার, এরা তো রাক্ষস, পাকিস্তানি রাক্ষস, কিন্তু আমাদের কাবার্ডে লুকিয়েছিল, আমাদের আলমারিতে লুকিয়েছিল। তো এই যে রাক্ষসগুলো, পাকিস্তানি রাক্ষস যেটা আমাদের ক্লজেটে লুকিয়েছিল, এদেরকে আসলে আমরা বের করে জগতের সামনে হাজির করলাম এবং আমরা দেখালাম যে এই রাক্ষসদের চেহারাটা কি। আমার কাছে কিন্তু এখনকার সময়টাকে আমাদের ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ সময় মনে হয়। মুক্তিযুদ্ধ যেমন খুবই গুরুত্বপূর্ণ একটা সময় ছিল, এখনকার সময়টাকেও খুব গুরুত্বপূর্ণ মনে হয়। এই কারণে যে আমার কাছে মনে হচ্ছে যে গোটা দেশ, এর 16 কোটি মানুষ, বিশেষ করে যাদের বয়স এখন ধরুন 50-এর নিচে, তাদের জন্য কিন্তু একটা পাঠশালা, গোটা দেশটা আজকে একটা পাঠশালায় পরিণত হয়েছে। গোটা দেশের মানুষ 50-এর নিচে যাদের বয়স, তারা কিন্তু ইতিহাসকে নতুন করে দেখছে, চোখের সামনে দেখছে। কেননা এই বিচারিক কার্যক্রমের মধ্যে দিয়ে, একটা সুদীর্ঘ বিচারিক যে কার্যক্রম, এই কার্যক্রমের মধ্যে দিয়ে কিন্তু এদের যে অপরাধগুলো এবং মুক্তিযুদ্ধকে ঘিরে এদের অপরাধ এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, যে স্বপ্নগুলোকে লালন করে আমরা বাংলাদেশটাকে স্বাধীন করেছি, সেই স্বপ্নগুলোর কথা এবং সেই স্বপ্নের সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে, সেই বিশ্বাসঘাতকদের সম্পর্কে দেশের মানুষ জানতে পারছে। তো কাজেই আমার কাছে এই সময়টাকে খুব একটা আকর্ষণীয় সময় মনে হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই নতুন প্রজন্ম, যাদের বয়স ধরুন এখন 30-এর কম বা 40-এর কম, এই পরবর্তী প্রজন্ম, তারা কিন্তু আপনার যে চেতনায় উদ্দীপিত হয়ে উঠছে, একটা রাজনৈতিক সংগ্রাম তো মানুষকে সবচেয়ে বেশি প্রশিক্ষিত করতে পারে। আমরা যারা 71-এর সময়কে দেখেছি, আমরা যারা 71-এর সন্তান, আমরা কিন্তু আমার মনে আছে যে খুব অল্প বয়সে শিশু বা কৈশোরের প্রারম্ভেই আমরা যেন যুবকে পরিণত হয়ে গেছিলাম। আমাদের চিন্তা, চেতনা, মনন সেই পরিপক্কতা অর্জন করেছিল, সময় আমাদেরকে পোক্ত করেছিল। তো সেই এখন যে নতুন প্রজন্ম বেড়ে উঠছে, তারাও কিন্তু পোক্ত হয়ে উঠছে। আমি মনে করি এটা আমাদের জাতির একটা বড় পাওয়া। জি, আমরা বিরতিতে যাবো। তার আগে যদি ছোট্ট একটা ইস্যু বিষয়টা তুলছে, এই কারণে, যদি এটা খুব বড় ইস্যু না, তারপর যেহেতু একটু বিতর্ক এটা দেখা দিচ্ছে, এই জন্য ছোট্ট একটু দুজনে একটু বলে আমরা বিতর্কে আমরা বিরতিতে যাব। সেটা হলো যে দুইজন যে ওনারা যে প্রাণ ভিক্ষার আবেদন করেছিলেন, সেটা নিয়ে সরকার করেছিলেন যে সরকার আজও বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে তাদের কাছে প্রমাণ আছে এবং সেটাই থাকাই স্বাভাবিক, যেহেতু একটা আইনগত পদ্ধতিতে আমরা দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় গেছে, প্রেসিডেন্টের গিয়েছে, সেটা একটা দিক। কিন্তু এই বিষয়টা আবার পরিবারের পক্ষ থেকে বা জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে না, তারা প্রাণ ভিক্ষাটা চায়নি। এই কি মন্তব্য করবেন? না, একটা কাগজ লেনদেন হয়েছে, এটা তো পরিষ্কার এবং এটা তথ্য সম্বলিত। সেই কাগজে কি বক্তব্য দিয়ে তারা স্বাক্ষর করেছে সেটা প্রকাশ করলে পরে কিন্তু এটা নিয়ে বিভ্রান্তি দূর হয়ে যায়। আমার যেটা ধারণা ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে,
আপনি অ্যাপ্লিকেশনে তো ডিটেলস একটা হিস্ট্রি আপনার লেখার তো সুযোগ নেই, আর সময়ও তো এখানে ছিল না। ওখানে হয়তো লেখা ছিল যে আর্টিকেল 49 অনুযায়ী, অনুচ্ছেদ 49 অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। তো এটার ভেতরে ক্ষমা শব্দটা হয়তো নাই, কিন্তু আর্টিকেল 49 আপনি যদি ওইটা পড়েন তাহলে পরে সেই আর্টিকেলের ভিতরে আছে যে কোন রকম দণ্ড থেকে লাঘব করা, মওকুফ করা ইত্যাদি সেটা রাষ্ট্রপতির ক্ষমতার ভেতরে পড়ে, এবং রাষ্ট্রপতি সেই ক্ষমতা প্রয়োগ করতে পারে অন দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার, করতে হবে আর কি, প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস অনুযায়ী। সুতরাং সেই আর্টিকেল 49 এর রেফারেন্সটা যদি একটুখানি 49 শব্দটা যদি লেখা থাকে তাহলে পরে কিন্তু সেটা ইমপ্লাই করে, এবং এতটুক আহম্মক এই দুজনের একজন কেউ এটা আমার দেশবাসী কোনোভাবে বিশ্বাস করবে না, এবং আইন কানুন সম্পর্কে তাদের সুতরাং যখনই সে বলছে যে আর্টিকেল 49 অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা করেনি, বা জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা করেনি, এটা নিয়ে হচ্ছে প্রশ্নটা। সেটা হয়তো তারা পলিটিক্যাল যারা এখানে তারা তাদের যে ভুল এবং প্রতিক্রিয়াশীল রাজনীতি যারা অনুসরণ করতে চায় তাদের প্রয়োজনে হয়তো তারা বিগ ইস্যু। যেহেতু প্রসঙ্গটা আসছে, আপনাদের মন্তব্য দিন, আপনার মন্তব্য জাস্ট আপনি 3 সেকেন্ডে একটু বলতে পারেন। আমরা আরো অনেক বড় প্রসঙ্গ নিয়ে আলোচনা করব, প্রসঙ্গটা আমরা জাস্ট তুলে এখন বিরতিতে যাব। স্পষ্টতই তো এখানে আপনার একটা কাগজের লেনদেন হয়েছে, যে কথা সেলিম ভাই বললেন, এবং সেই কাগজটি যারা আপনার লিখেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাদের কাছ থেকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, জেল কর্তৃপক্ষের মাধ্যমে এটা আপনার সচিবের কাছে গেছে, সচিবের কাছ থেকে রাষ্ট্রপতির কাছে গেছে, তার আগে আইনমন্ত্রীর কাছে গেছে। আসলে আইনগত কোনো বাধা আছে এটা প্রচার করার, প্রকাশিত করার কোনো বাধা আছে? সেটা আমার আছে বলে আমার মনে হয় না, এবং এটা প্রকাশ করা উচিত বলে আমি মনে করি। কিন্তু মানে স্পষ্টতই যেটা, সেটা হচ্ছে যে এই দুই অপরাধী কিন্তু একেবারে জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে তারা রাষ্ট্রপতির অনুকম্পা প্রার্থনা করেছেন, এবং 49 অনুচ্ছেদ অনুযায়ী তাদেরকে করজোড়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়েছে অপরাধ স্বীকার করে। কিন্তু এখন এরা জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে তারা অনুকম্পা চেয়েছেন, ক্ষমা প্রার্থনা করেছেন, কিন্তু যে রাজনৈতিক দলগুলোতে এরা বিলং করেন সেই দলগুলো মনে হয় 71-এর অপরাধের জন্য, বা 71-এ হয়তো জন্মই হয়নি বিএনপির, কিন্তু সেই আইডিওলজিকে ধারণ করে বলে তারা এখন পর্যন্ত সেই ক্ষমা প্রার্থনা করতে চায় না, ভুল স্বীকার করতে চায় না। ফলে আপনার যেটা দাঁড়াচ্ছে যে আপনার মানে আমরা দেখছি যে জামাত তো 71-এর জন্য ক্ষমা প্রার্থনা করে নাই, ফলে যেটা হচ্ছে যে আপনার তারা এই যে ভুল করি নাই, ক্ষমা প্রার্থনা করব না, সেই জায়গাটাতে এখনো দাঁড়িয়ে থাকে, সেটা দলের জন্য ভালো হবে না। দেখলাম যে যারা যুদ্ধ অপরাধী তাদেরকে বা মানবতা অপরাধী তাদের বিচার হচ্ছে এবং রায়ের কার্যকর হচ্ছে, কিন্তু আপনি যেটা বললেন যে সংগঠন হিসাবে যারা দোষী তাদেরকে তো আসলে দোষী সাব্যস্ত করা দরকার, এবং আইনগতভাবে এটা সুযোগ আছে আপনি বললেন। এবং যদিও আজকে একজন মন্ত্রী বলছেন যে জামাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এর আগেও আমরা শুনেছি, কিন্তু কার্য তো আমরা দেখি না, বরং জামাত এই স্বাধীন বাংলাদেশে দিন দিন আসলে হৃষ্টপুষ্ট হয়েছে। এটা কিভাবে হতে পারলো, এবং হয়েছে যখন, তখন এখন কিভাবে এটাকে সেই আইনের কাঠগড়ায় দাঁড় করানো যায়, সেটা আপনি বলছিলেন যে আইনগতভাবে সুযোগ আছে। এখানে দুইটা প্রসঙ্গ আমি বলতে চাই। আইনগতভাবে সুযোগ অবশ্যই আছে, ছিল, সেটার পরিপূর্ণ সদ্ব্যবহার করা হয় নাই এবং হচ্ছে না। আমাদের 72 সালের সংবিধানে পরিষ্কারভাবে আর্টিকেল 38-এ লেখা আছে যে ধর্মের নাম ব্যবহার করে কোনো রাজনৈতিক সংগঠন করা যাবে না। 5th অ্যামেন্ডমেন্ট যখন বাতিল ঘোষণা করা হলো কোর্টে, এবং যখন বলা হলো যে 5th অ্যামেন্ডমেন্টের পূর্ববর্তী অবস্থায় সংবিধানকে আবার ফিরিয়ে নেওয়া হচ্ছে, তখন আর্টিকেল 38 সেই অবস্থাতেই কিন্তু পুনরুজ্জীবিত হয়ে যায়, এবং পুনরুজ্জীবিত হওয়ার সঙ্গে সঙ্গে জামাতে ইসলাম নিষিদ্ধ হয়ে যায়। কেন? ধর্মের নাম ব্যবহার করে কোনো রাজনৈতিক দল করা যাবে না। এই ধরনের আরো অনেক সংগঠন আছে, সবগুলো কিন্তু নিষিদ্ধ হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্য যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আর্টিকেল 38-এর বয়ানটা পরিবর্তন করে দেওয়া হলো, যার ফলে অটোমেটিক্যালি এটা নিষেধাজ্ঞার কোনো সুযোগ নেই। 2 নম্বর, যে জামাতে ইসলামকে একটা রাজনৈতিক দল, আমাদের আইন আদালতে কি বলা হয়েছে, তার রায়, যতগুলো ট্রাইব্যুনালের রায়, সেখানে একাধিক রায়ে এটা স্পষ্ট করে বলা হয়েছে যে এটা হলো একটা ক্রিমিনাল
অর্গানাইজেশন, ইটস নট এ পলিটিক্যাল অর্গানাইজেশন। সুতরাং সেই বিবেচনায় ক্রিমিনাল অর্গানাইজেশনকে পলিটিক্যাল পার্টি হিসাবে পরিচালনা করার সুযোগ দেওয়া যেতে পারে না। 3 নম্বর হলো, ট্রাইব্যুনালে আগে যেটা ছিল না, অ্যামেন্ডমেন্ট করে সেটা ঢুকানো হয়েছে, যে ব্যক্তির বিচারটার সঙ্গে সঙ্গে সংগঠনেরও বিচার করা যাবে। কিন্তু তখনই আমরা বলেছিলাম, অ্যামেন্ডমেন্ট যেদিন পাস হয়, যে আপনারা তো একটা ফাঁক রেখে দিলেন, শাস্তির বিষয়টা, শাস্তিটা কি হবে? কেন এখানে শাস্তির বিধানের ভেতরে মৃত্যুদণ্ড, কারাদণ্ড আছে, তো সংগঠনকে তো এটা করা যাবে না। আপনি ওইটা নিষিদ্ধ করতে পারেন, অর্থ বাজেয়াপ্ত করতে পারেন ইত্যাদি, এই ধরনের বিধান দিতে হবে। তো সেটা তো কত বছর বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত সেই ছোট্ট অ্যামেন্ডমেন্টটা কেন করতে পারছে না? বড় বড় সব অ্যামেন্ডমেন্ট হচ্ছে না কেন? সেটা তো এইটা হলো সেকেন্ড পার্টির ব্যাপার। এবং সেই সেকেন্ড পার্টি আমি প্রথম বলতে চাই যে এই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর এটা মানে যেভাবে একটা উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে যে আমাদের সব দায় শোধ হয়ে গেল, আমাদের দ্য এন্ড অফ আওয়ার স্ট্রাগল, এরকম হয়েছিল কিন্তু 16ই ডিসেম্বর 1971 সালে, যে আমরা তো পাক হানাদার বাহিনীকে পরাজিত করেছি, এভরিথিং ইজ ফিনিশড, এখন আমরা যার যার মতো করে মারামারি করবো, কাটাকাটি করবো, কোনো অসুবিধা নাই আর কি। এবং আপনি খেয়াল করলে দেখবেন, খুবই আমার কাছে এটা খুবই মানে আঘাত লেগেছে আমার, যে যেই দিন এদের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়, ফাইনাল যে অ্যাপিল রিভিউ যেটা রিজেক্ট করা হয়, সেই দিনও ছাত্রলীগ আর যুবলীগের ভিতরে গুলি বিনিময়ে আহত হয়েছে কর্মীরা। তো কিভাবে একটা মুক্তিযুদ্ধের পক্ষে একটা সংগঠন, তার অঙ্গ সংগঠন, যেখানে এত বড় ঘটনা ঘটছে সেটার ভেতরে এইসব কাজে কিভাবে তারা লিপ্ত হয়? সুতরাং আমাদের এখানকার রাজনীতির ভেতরে একটা গোলমাল চলছে। গোলমালটা কোথায়? সেটা হলো আদর্শের প্রশ্নটা সেকেন্ডারি হয়ে গেছে, ক্ষমতার প্রশ্নটা প্রাইমারি হয়ে গেছে। এবং যদি আমার কাছে চুজ করতে বলা হয় যে পাওয়ার এজেন্ডাটাকে তুমি প্রাধান্য দিবে না আইডিওলজিক্যাল এজেন্ডাকে প্রাধান্য দিবে, আমাদের এখানকার বুর্জুয়া ধারার যে দলগুলো, তাদের ভিতরে ক্ষমতার প্রশ্নটাকেই তারা প্রাধান্য দিয়ে তাদের কৌশল নির্ধারণ করছে। সুতরাং মেইন টার্গেট বিএনপি, ট্রাই টু নিউট্রালাইজ জামাতে ইসলাম। হওয়া উচিত ছিল মেইন টার্গেট জামাতে ইসলাম, ট্রাই টু নিউট্রালাইজ বিএনপি। কিন্তু এই সব জায়গায়, এবং এইটা হচ্ছে কেন? কেন পাওয়ারটা আজকে অর্থনৈতিকভাবে নিজের ব্যক্তিগত সুবিধা করে নেওয়ার একটা উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং এটা শুরু হয়েছে বিশেষ করে 75-এর পর। 75-এর আগেও কিছু কিছু ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধুও বলেছিলেন যেদিকে তাকাই খালি চাটার দল। বঙ্গবন্ধুও বলেছিলেন আমার কম্বলটা গেল কোথায়? সব দেশের স্বাধীনতার পর সোনার খনি পায়, আমি পেলাম চোরের খনি। এইগুলো তো তখন থেকেই তো এটা সূত্রপাত। সেইখান থেকে সমস্তটাকে একটা ড্রামাটিক্যালি উল্টা দিকে লিগালাইজ রাষ্ট্রীয় নীতি হিসেবে নিয়ে গেল 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর। এবং সেই ডিরেইলড বিপথে যে চলছে দেশ, চলছে তো চলছেই, এটা আমার মূল্যায়ন, অনেকে এগ্রি করতে পারে না করতে পারে, যে সেই রং ট্র্যাক থেকে এখনো পরিপূর্ণভাবে কারেক্ট ট্র্যাকে বাংলাদেশকে আনা সম্ভবপর হয়নি। যে এই প্রসঙ্গটাই আপনাকে জানতে চাই যে এখন আমরা মুক্তিযুদ্ধের যারা মানবতা বিরোধী বা যুদ্ধাপরাধী ছিল তাদের বিচার করছি, জামাতের বিষয়টা যেমন দীর্ঘদিন ধরে চলে আছে, সেটা আপনি বলেছেন যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা এমন একটা সময়ের মধ্যে আছি যখন আমরা নতুন করে ইতিহাস বা নতুন প্রজন্ম উদ্দীপিত হচ্ছে। আপনি যখন তরুণ ছিলেন যেমন সেরকম, কিন্তু এই যে ডিরেল হয়েছে 1975 পর থেকে, যেমন সেলিম ভাই যেমন বললেন যে পুরোপুরিভাবে আমরা সেটা আনতে পারিনি, বিশেষ করে ক্ষমতার রাজনীতিটাকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আপনি কি বলবেন? না, আমরা তো 71-এর পর থেকে 16ই ডিসেম্বরের পর থেকে আমাদের যে পথে যাত্রা করা উচিত ছিল সেই পথ থেকে আমরা বারবার বিচ্যুত হয়েছি। এই বিচ্যুতিটা একটা প্রবল একটা রূপ পরিগ্রহণ করেছে 15ই আগস্টের পরে, 75-এর 15ই আগস্টের পরে, জাতির জনক বঙ্গবন্ধু হত্যার পরে। কিন্তু বিচ্যুতি যে তার আগে কিছু হয়নি এটা তো বলা যাবে না। আমরা তো যে সমাজ গড়তে চেয়েছি, যেভাবে গড়তে চেয়েছি, অনেক ক্ষেত্রেই সেভাবে আমরা এগোতে পারিনি, যার কারণে মানে যার প্রতিফলন তো বঙ্গবন্ধুর মুখ থেকেই আমরা শুনেছি, যেটা সেলিম ভাই বললেন, আমি আর সেগুলো পুনরুক্তি করতে চাই না। তবে আমি মাফ করবেন, আমি মনে করি যে আমাদের দেশের জন্য সামরিক শাসন একটা ভয়াবহ মানে
পশ্চাৎপদতা আমাদের জন্য নিয়ে এসছে। কেননা আপনি দেখুন যে সামরিক শাসনগুলোর ছত্রছায়াতেই কিন্তু এইখানে এই যে আপনার যে মানে ধর্ম নিয়ে ব্যবসা যারা করে, যারা উগ্রবাদী মৌলবাদী শক্তি, তারা কিন্তু আপনার এখানে রাজনীতি করার, শক্তিশালী হওয়ার, অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার সব রকমের সুযোগ সুবিধা তারা পেয়েছে। তো ফলে এখানে এই যে গণতান্ত্রিক পরিবেশেও কিন্তু তারা না, সেটা আপনার রাজনৈতিক মানে আপনার গণতান্ত্রিক রাজনীতি যখন 90-এর দশকে শুরু হলো, তারপরেও ধরুন তার একটা ধারাবাহিকতা থেকেছে, কিন্তু আপনি প্রধান শক্তিটা কিন্তু এটা সামরিক শাসনের ছত্রছায়ায় এরা অর্জন করেছে। আপনি আমাদের সংবিধানের যে পরিবর্তনগুলো দেখুন না কেন, তাহলেই তো এটা স্পষ্ট হয়ে বারবার এটা হয়েছে। তো সেদিক থেকে আমরা মনে করি যে আমরা ক্রমাগতভাবে পিছাচ্ছিলাম, কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু সবসময় লড়াই করে। আর আমাদের হাতে তো একটা বড় অস্ত্র আছে, আমাদের সংস্কৃতি। আমাদের যে সংস্কৃতির যে ঐতিহ্য আছে, তার সাথে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা আছে, সব মিলিয়ে আমরা কিন্তু বারবার আমরা পেছন ফিরে দাঁড়িয়েছি, আমরা রুখে দাঁড়িয়েছি। এবং যে জন্য আমরা কিন্তু এই ধারার বিপরীতে আমরা একটা নতুন ধারায় বা মুক্তিযুদ্ধের ধারায় ফিরে যাওয়ার চেষ্টা করেছি। এবং সেই জায়গার থেকে কিন্তু আজকে আবার এই কথাগুলো আসছে যে আমরা যখন ঘাতক দালালদের বিচার করছি, যখন আমরা একের পর এক সাজা দিচ্ছি এবং আমরা কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ সাজা দিতে পাচ্ছি, আমরা যখন একটা আইনের শাসন প্রতিষ্ঠার দিকে এগোতে পাচ্ছি, তখন আপনার এই প্রশ্নটা আসছে যে শুধু ব্যক্তি অপরাধী কেন? এই অপরাধ তো শুধু ব্যক্তি অপরাধ না, এই অপরাধ তো তার পেছনে একটা মতাদর্শ ছিল এবং তার সাথে সংগঠন ছিল। তো যে মতাদর্শ এই অপরাধে প্রণোদিত করেছে, সেই মতাদর্শকে আপনার নির্মূল করা দরকার। এবং যে সংগঠনগুলো এটাকে কার্যকর করেছে, সেই সংগঠনগুলো যারা গণহত্যায় নেতৃত্ব দিয়েছে, যারা নারী নির্যাতনের নেতৃত্ব দিয়েছে, ধর্ষণের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে কিন্তু দেরি হচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা নামগুলো কিন্তু আমরা জানি যে কাদের। এখন হচ্ছে না কেন সেটা আমি মনে করি যে ধরুন আমরা মানে কিছুটা আমি এখন তো ধরুন মুক্তিযুদ্ধের সপক্ষে দল ক্ষমতা আছে, এবং যারা ব্যক্তি হিসাবে যদি করতে পারে, কারণ সংগঠন হিসাবে কেন করতে পারবে না? মানে এখানে আমার কাছে মনে হয় যে ধরুন এই দলগুলো যারা নেতৃত্ব দিয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামে, সেই দলগুলোর মধ্যে তো লিডারশিপে আমরা দেখছি যে আপনার অনেকখানি পরিবর্তন এসছে। হ্যাঁ, অনেকখানি পরিবর্তন এসছে। বিশেষ করে আপনার দেখুন, এখন আপনি পার্লামেন্টের দিকে তাকান না কেন, আমাদের পার্লামেন্ট তো সব ব্যবসায়ীতে ভরা। এবং এই ব্যবসায়ীরা কিন্তু আপনার মানে তারা যে আপনার একটা ন্যায্য ব্যবসার মধ্যে দিয়ে বড় লোক হয়েছেন তা তো না, এটা একটা লুটেরা অর্থনীতির সময়কাল চলছে। এবং এই যে আপনার ক্যাপিটাল অ্যাকুমুলেশনের যে সময়কাল আমরা অতিক্রম করছি, এই লুটের অর্থনীতির রাজনৈতিক প্রয়োগের জন্য এরা কিন্তু রাজনীতিতে ক্ষমতা দখল করেছে। এগুলোর কারণে আমি শেষ করি কথাটা, এগুলোর জন্য না, এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে আপনার এই কাজটাতে যারা নেতৃত্ব দিবেন, সেই নেতৃত্ব যাদের কাছে প্রত্যাশিত, সেই দল কিন্তু আপনার তার ভেতরে কনস্টিটিউশনালি যে পরিবর্তনটা এসছে সেটাকে মোকাবেলা করতে তাদের জন্য সময় লাগছে। তবে আমি প্রত্যাশা করি যে জনগণের দিক থেকে প্রতিরোধ যত গড়ে উঠবে, তত কিন্তু আপনার এই দলটা এবং এই শক্তিটা আপনার সেই লক্ষ্যে পদক্ষেপ নিতে সাহসী হবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। সেলিম ভাই, আপনাকে যেটা আপনি শুরুতে বলছিলেন যে যে স্বাধীনতার যে চার মূল মন্ত্র, সেই কোথায় সেই আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র বা ধর্ম নিরপেক্ষতা, এই যে সেইগুলোতে এখন কিছুটা অ্যাবসেন্ট আপনি বলছেন। তো সেক্ষেত্রে আমরা যে এই যে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, এদের তো একটা এখানে কিছু শক্তি আছে, দেশের বাইরে কিছু শক্তি তাদের পিছনে মদত দেয়, সেটা একটা আছে। সেসব বিষয়ে আমাদের যেমন এই শক্তিদের বিচার করার সাথে সাথে যেমন সতর্ক থাকার বিষয় আছে, সাথে আমাদের যে গণতান্ত্রিক মানে যে স্বপ্নের গণতান্ত্রিক সমাজ নির্মাণের যে স্বপ্ন, সেটাও আছে। তো এই দুটো মানে দৃষ্টি রেখে এবার আমরা কিভাবে হট নেক্সট আমরা কিভাবে এগোনো উচিত আমাদের? দেখুন, আমরা যদি সঠিক পথে অগ্রসর হতে চাই, মুক্তিযুদ্ধে আমরা যেই পথ অনুসরণ করেছিলাম এখনো সেই পথে অনুসরণ করতে হবে। আমাদের মুক্তিযুদ্ধ কারো দেওয়া দানের মাধ্যমে আমরা অর্জন করিনি, এটা জনগণের সংগ্রাম, এবং কেবলমাত্র 9 মাসের সংগ্রাম না, এটা বছরের পর বছর ধরে কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, ছাত্র সমাজ, বুদ্ধিজীবী সকলের সম্মিলিত সংগ্রামের ভেতর দিয়ে কিন্তু আমরা মুক্তিযুদ্ধ, যেটা আমাদের এই সংগ্রামের শীর্ষ অধ্যায় ছিল,
সেইখানে আমরা পৌঁছতে সক্ষম হয়েছিলাম। আজকে আমাদের দেশে চারদিক থেকে আক্রমণ, আমাদের চার নীতি আক্রান্ত, ক্ষত বিক্ষত হয়ে আছে, এবং এইখানে আমাদেরকে ফিরে যেতে হবে কিন্তু জনগণের শক্তির উপরে এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের সম্মতিটাই যে প্রধান শক্তি, এই কথাটা ভুলে গিয়ে আমরা যদি মনে করার চেষ্টা করি যে বিদেশি শক্তিকে, কিছু কিছু শক্তিকে সন্তুষ্ট করে রাখতে পারলেই, কিংবা জনগণের মতামতকে আমি সাপোর্ট হারিয়ে ফেলেছি তাতে কোনো পরোয়া নেই, যদি আমি রাষ্ট্রযন্ত্রের সামরিক, বেসামরিক, আমলাতন্ত্র এবং দ্য হোল স্টেট মেকানিজম এবং লুটেরা ধনিক শ্রেণীর চেম্বার এইগুলো যদি হাতে রাখতে পারি তাহলে পরে পাওয়ার আমার কাছ থেকে কে নেবে। কিন্তু এই আহম্মকরা বুঝতে চায় না যে এই শক্তিগুলো যদি আপনাকে পাওয়ারে রাখতে পারে তাহলে এক মুহূর্তের সিদ্ধান্তে আপনাকে কিন্তু পাওয়ার থেকে সরিয়েও দিতে পারবে। সুতরাং এই হামলা বিপদ থেকে আমরা যদি বাঁচতে চাই, দেশকে বাঁচাইতে চাই, এটা খালি একটা দলকে বাঁচানোর প্রশ্ন নয়, এটা প্রশ্নটা হলো দেশটাকে বাঁচানো, তাহলে পরে জনগণের কাছে যেতে হবে। ওর জন্য যে স্লোগানটা ইদানিংকালে দেওয়া হচ্ছে যে উন্নয়ন আগে গণতন্ত্র পরে, আমি মনে করি এটা মারাত্মক একটা ক্ষতিকর স্লোগান, এবং এইটার ভেতর দিয়ে এমন একটা জায়গায় শাসক দল সহ গোটা দেশ চলে যাবে যখন আমরা জিম্মি হয়ে যাব, গোটা জনগণ জিম্মি হয়ে যাবে, কিন্তু অল্প কতগুলো কায়েমি স্বার্থবাদী শক্তির হাতে। জি, আপনি যে প্রসঙ্গ বললেন এই প্রসঙ্গে আপনার মতামত জানতে চাইবো যে জনগণ যে শক্তি, তাদের কাছে ফিরে যাওয়া, তাদের ম্যান্ডেট নেওয়া, এবং মানে কোনো দল বিষয় না, দেশটা হলো বড়, যে দেশটা আমরা মানে স্বাধীনতার মাধ্যমে অর্জন করেছি, মানে সেই লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, যেটা বলছেন যে এই বিচারের মাধ্যমে কিছুটা হলেও শহীদের রক্ত আমরা শোধ করতে পেরেছি, কিন্তু পুরাটা শোধ করা বা তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য আমাদের আরও অগ্রসর হতে হবে। সেক্ষেত্রে আমাদের এখন কি করা উচিত বলে, বা সরকারের কি করা উচিত, বা জনগণের কি করা উচিত? ৭১-এর ঘাতক দালালদের যে বিচারের কাজটা চলছে, এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার এবং দ্রুত এই বিচারটাকে কার্যকর রূপ দেওয়া দরকার। কিন্তু আপনার একই সাথে কিন্তু জনগণ যে একটা সমাজ চায়, এমন একটা সমাজ চায়, যে এমন একটা রাষ্ট্র চায় যেখানে সুশাসন থাকবে, যেখানে ধনী গরিবের বৈষম্য খুব বেশি হবে না, যেখানে মানুষ তার মৌলিক অধিকারের নিশ্চয়তা পাবে, সেরকম একটা সমাজ গড়ার কাজ কিন্তু এগোতে হবে। আমি মনে করি যে এই যে বিচার প্রক্রিয়া, এর উপরে কিন্তু জনগণের অকুণ্ঠ সমর্থন আছে, পিপলের কনফিডেন্স পেয়েছে এই বিচার প্রক্রিয়া। কিন্তু এই বিচার প্রক্রিয়া যদি একটা সমাজ, একটা বিকল্প, একটা যদি সোশ্যাল অল্টারনেটিভ তৈরি করার দিকে আমাদেরকে এগিয়ে নিতে না পারে, তাহলে কিন্তু শুধু বিচারের মাধ্যমেই, আমরা শুধু এই বিচারটা করার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। আসলে এর মধ্যে দিয়ে একটা সোশ্যাল জাস্টিস, একটা সামাজিক ন্যায় বিচারের দিকে আমরা যেন এগিয়ে যেতে পারি, তাহলে সেটা আমাদেরকে করতে হবে। সেটা না করতে পারলে কিন্তু আমরা জনগণের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো না। সেদিকে আমাদের যেতে হবে। মানে কিভাবে সেটা, মানে সরকার কি সেটাকে মাথায় রাখছে যে সমাজকে, মানে সামাজিক ন্যায় বিচারের দিকে আমরা যে এই বিচার করলাম, মানে সমাজকে সাথে নিয়ে করার চিন্তা করছে কিনা, আমরা কি মনে হয়? সরকারকে এটা করতে হবে। যদি না করে তাহলে সরকার কিন্তু জনসমর্থন হারাবে এবং সেখানে নতুন নেতৃত্ব গড়ে উঠবে। জি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এসে কথা বলার জন্য। প্রিয় দর্শক, আপনার শুনলেন ওয়েসিস এই সময়। আজ এ পর্যন্ত। এই অনুষ্ঠান আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করে থাকি, সেখানে আপনারা আবারও দেখতে পারবেন। ভিজিট করুন ntvbd.com এই ঠিকানায়। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশা করছি।